একটা ঘর, চার দেয়ালে ঘেরা, জানালায় লোহার শিক, বাইরে সশস্ত্র প্রহরী। এই ঘরে এখন থাকেন এমন একজন মানুষ যার একসময় ছিল হাজার কোটি টাকার সাম্রাজ্য। গুলশানে বিশাল বাড়ি, বিদেশে বাড়ি, দামি গাড়ির বহর, রাষ্ট্রীয় প্রোটোকলে চলাফেরা, প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা। আর আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিশেষ সেলে, চারজনের সাথে একটা ছোট্ট ঘরে, নেই ঠিকমতো খাবার, কেঁদে কেঁদে সব সময় যাচ্ছে বেশিরভাগ সময়ের। হাজার হাজার কোটি টাকার মালিক, আজ সেই টাকা তার কোনো কাজে আসছে না। এটা শুধু একজনের গল্প নয়। আজকের ভিডিওতে আমরা জানব কাশিমপুর কারাগারের ভেতরে কেমন আছেন সালমান এফ রহমান, কেমন আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আর সেই কারাগারের ভেতরে কি চলছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সরকার পতনের খবর ছড়িয়ে পড়ল। সালমান এফ রহমান তখন কি করলেন? পালানোর চেষ্টা করলেন নৌপথে, বুড়িগঙ্গা নদীতে, কিন্তু পারলেন না। ৯ আগস্ট রাতে নদীপথে পালানোর সময় গ্রেফতার হলেন। সাথে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। দুজনেই একসাথে ধরা পড়লেন। একসময় যারা দেশের সর্বোচ্চ ক্ষমতার কাছাকাছি ছিলেন, তারা সেই রাতে নৌকায় পালাতে গিয়ে ধরা পড়লেন। এই দৃশ্য বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান, পোশাক শিল্প, ওষুধ, মিডিয়া, বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। শেখ হাসিনার সরকারে ছিলেন বিনিয়োগ ও বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা। মানে দেশের সব বড় বিনিয়োগের সিদ্ধান্ত যেতে হতো তার কাছ দিয়ে। তার বাড়ি ছিল গুলশানে। বিদেশের সম্পদের পাহাড়। কিন্তু ৫ই আগস্টের পর সব পাল্টে গেল। এখন তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, জুলাই আন্দোলনে হত্যার অভিযোগে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে, ডিম থেরাপি দেয়া হচ্ছে, রিমান্ডে সেলে সাইজ করা হচ্ছে। বর্তমানে কাশিমপুরের বিশেষ কারাগারে ১৯৯ জন ডিভিশন প্রাপ্ত বিশেষ বন্দির মধ্যে তিনি একজন। প্রতি সেলে ৪ জন করে বন্দি থাকছেন। একসময় যিনি একা বিশাল বাংলোয় থাকতেন, আজ তিনি ৪ জনের সাথে একটা ছোট্ট সেলে। আনিসুল হক আইনের মানুষ, আজ আইনের আসামি। আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, দেশের আইন ব্যবস্থার সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কে জামিন পাবেন, কে পাবেন না, অনেকটাই নির্ভর করত তার ইচ্ছার ওপর। বিরোধী দলের নেতাদের মামলায় জামিন না হওয়ার পেছনে তার ভূমিকার অভিযোগ আজও আলোচনায়। কিন্তু আজ সেই আনিসুল হক নিজেই একাধিক হত্যা মামলার আসামি। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সাজিদুর রহমান ওমর হত্যা মামলায় বারবার রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। যে আদালতে একসময় তার কথায় মামলার গতি নির্ধারিত হতো, সেই আদালতেই তিনি এখন আসামির কাঠগড়ায়। ক্ষমতার এই উল্টো চিত্র দেখে গ্রামের মানুষও বলছে, আল্লাহর বিচার কখনো মিথ্যা হয় না। যেমন কর্ম তেমন ফল। এক সময় তার নির্দেশে গরম ডিম দেয়া হতো, আজকে তাকে গরম ডিম দেয়া হচ্ছে। এখন সবচেয়ে কৌতূহলের প্রশ্ন, কারাগারের ভেতরে কেমন কাটছে তাদের দিন? কারাগারের সিনিয়র জেল সুপার জানিয়েছেন, সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, কাজী জাফরুল্লাহ, সাধনচন্দ্র মজুমদার, টিপু মুন্সি, সাবেক মেয়র আতিক সহ মোট ১৯৯ জন বিশেষ বন্দী এখন কাশিমপুরের বিশেষ কারাগারে আছেন। সবাই সাবেক মন্ত্রী বা এমপি পর্যায়ের। এই কারাগারে সাধারণ বন্দীদের মতো থাকতে হয় না। ডিভিশনে সুবিধা আছে, তবে সুবিধা মানে এই নয় যে স্বাধীনতা আছে। চার দেয়াল তো আছেই। জেল সুপার জানিয়েছেন, এই বন্দীরা সবাই সিনিয়র সিটিজেন, প্রত্যেকেরই কিছু না কিছু শারীরিক সমস্যা আছে। সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে, আবার কারাগারের কাজও করানো হচ্ছে। সালমান এফ রহমানের দাঁত ভেঙে যাওয়ার অভিযোগও উঠেছে। পরিবার বলছেন, স্বাস্থ্যের অবনতি হচ্ছে, কিন্তু আইনি প্রক্রিয়া চলছে। মামলার পর মামলা, রিমান্ডের পর রিমান্ড। একসময় যারা রাতে গুলশানের বাড়িতে ঘুমাতেন, আজ তারা কারাগারের সেলে। মাঝে মাঝে কারেন্ট থাকে না, গরমে চিল্লায় আর কাঁদে। শুধু সালমান বা আনিসুল নন,
কারাগারে আরও আছেন জুনায়েদ আহমেদ পলক, কাজী জাফরুল্লাহ, সাধনচন্দ্র মজুমদার, টিপু মুন্সি, সাবেক মেয়র আতিক এবং সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, ইকবাল বাহার, সাইফুল ইসলাম। একসময় এরা ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের মধ্যে। জুনায়েদ আহমেদ পলক ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেশের ডিজিটাল অবকাঠামো নিয়ন্ত্রণ ছিল তার হাতে। টিপু মুন্সি ছিলেন বাণিজ্য মন্ত্রী। দেশের আমদানি রপ্তানির বড় সিদ্ধান্তগুলো যেতেন তার কাছ দিয়ে। আজ এরা সবাই একই কারাগারে, একই পরিস্থিতিতে। ক্ষমতার সেই রাজপ্রাসাদ আজ স্মৃতি। মামলার ভবিষ্যৎ কি? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই মামলাগুলোর পরিণতি কি হবে? বিশ্লেষকরা বলছেন তিনটি সম্ভাবনা। প্রথম সম্ভাবনা, বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, দোষী প্রমাণিত হলে শাস্তি হবে, এটাই হবে সবচেয়ে স্বাভাবিক পরিণতি। দ্বিতীয় সম্ভাবনা, দীর্ঘ আইনি লড়াইয়ে মামলা জটিল হয়ে যাবে, বছর পর বছর আদালতে ঘুরবে, শেষ পর্যন্ত কি হবে অনিশ্চিত। তৃতীয় সম্ভাবনা, রাজনৈতিক পরিবর্তনে পরিস্থিতি বদলাবে, তখন জামিন বা মুক্তির পথ খুলতে পারে। তবে এই মুহূর্তে সেই পথ বন্ধ। একটা কথা নিশ্চিত, যে মামলাগুলো আছে সেগুলো সহজে শেষ হবে না, আজীবন পচেই মরতে হবে তাদের। ইতিহাস কি বলে? বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য নতুন নয়। এক সময় বিএনপির নেতারা কারাগারে ছিলেন, আওয়ামী লীগের নেতারা ছিলেন, আজ আবার আওয়ামী লীগের নেতারা কারাগারে। রাজনীতির এই চিরন্তন চক্র দেখে মানুষ বলে, ক্ষমতায় থাকলে সাবধানে থাকতে হয়, কারণ ক্ষমতা একদিন শেষ হয়, কিন্তু কর্মের ফল শেষ হয় না। সালমান এফ রহমান এক সময় বলতেন, দেশের উন্নয়নে তিনি অবদান রেখেছেন। আনিসুল হক বলতেন, আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করেছেন। আজ সেই দাবির বিপরীতে আদালতে হত্যা মামলার আসামি হিসেবে তাদের নাম। ইতিহাস নিজেই বিচার করছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম এক সময়ের ক্ষমতাধর মানুষগুলো এখন কাশিমপুর কারাগারের সেলে। বিলাসী জীবন থেকে চার দেয়ালের ঘরে করতে হচ্ছে কারাগারের কাজও। রাষ্ট্রীয় প্রোটোকল থেকে কারারক্ষীর পাহারায়। এখন আপনাদের জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার হওয়া উচিত বলে মনে করেন? দ্বিতীয় প্রশ্ন, জুলাই আন্দোলনে হত্যার দায়ে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কি? তৃতীয় প্রশ্ন, নাকি রাজনৈতিক বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন অবশ্যই। কারণ এই বিচারের রায় শুধু আদালত দেবে না, বাংলাদেশের জনগণও তাদের মতামত দেবে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, শেয়ার করুন যাতে মানুষ সচেতন হয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে রাখুন, সাথে সাথে সকল আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।